আমরা দেখছি বাজেটে বলা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারফারেন্সটা বন্ধ করা হয়েছে। ইসলামী ব্যাংকের যে সমস্যা যেটা তৈরি করা হয়েছে এটার হয়তো 50,000 কোটি দিলেও পড়ে না। এখানে যে বড় কোশ্চেনটা এসছে যে জামাতি ইসলামীকে ইলেকশনের আগে পরে টাকা দেয়া হয়েছে। যদি কেউ দিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এটা একটা সিরিয়াস দণ্ডনীয় অপরাধ। আমি যেটা সরকারের কাছে বলবো, জামাত ইসলামীকেও বলবো, আপনারা দেশের স্বার্থে বসুন, সমস্যাটা সমাধান করুন। সেন্ট্রাল ব্যাংক হিসেবে এখানে কি আসলে করণীয় কিছু আছে কিনা, তাদের ওই ইন্ডিপেন্ডেন্সটা আসলে আপনি করে যেতে পেরেছিলেন কিনা? না, আমি তো পারি নাই। সেগুলো আপনার সময়ে কেন পাস হলো না? ওই সময় কি আপনি পলিটিক্যাল ইন্টারফারেন্সটা ফেস করেছিলেন কিনা? হস্তক্ষেপটা কোথা থেকে হয়? ব্যুরোক্রেটিক হস্তক্ষেপ আছে, বাইরে থেকেও চাপ সৃষ্টি করা হয়েছিল। সরকার বড় একটি বাজেট দিল এবং বাজেটটি অনেকটা ব্যাংক নির্ভরশীল। সরকার যদি বিশাল অঙ্কের একটা বরোয়িং করে এই ব্যাংকিং খাত থেকে, তাহলে ব্যক্তি খাতে কি হবে? ব্যক্তি খাতের লোক দেওয়ালে মাথা ঠুকছে এটা লোন নেওয়ার জন্য, পাচ্ছে না। নিউ এন্টারপ্রেনার তারা তৈরি করছে নতুনদের না। জন্য এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়ে। মার্কেটে যে পারসেপশন যে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই দুটো ব্যাংককে মার্জ না করলেও হতো। ব্যাংকগুলোর যে প্রকৃত চিত্র সেটা আরো খারাপের দিকে যাচ্ছিল। যদি ভালোর দিকে যেত তাহলে আমি ছেড়ে দিতাম। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং সেক্টর নিয়ে। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনারা জানেন যে রিসেন্টলি সরকার এই আগামী অর্থ বছরের জন্য 2026-27 অর্থ বছরের জন্য যে বাজেটটি দিল, সেখানে যে বাজেট ডেফিসিট আছে 2,43,000 কোটি টাকা, এর 46%ই আসবে ব্যাংকিং সেক্টর থেকে। তো এখান থেকে বোঝা যায় যে ব্যাংকিং সেক্টর থেকে যেহেতু সিংহভাগ অর্থ আসবে, এই ব্যাংকিং সেক্টর আসলে এখন কি অবস্থায় আছে। আমরা যেহেতু এখন নানা ধরনের উত্তেজনা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরে, কতটা স্টেবল হলো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর, কতটা, এবং একই সাথে একটু উল্লেখ করি যে বাজেটে সরকার ব্যাংকিং সেক্টরকে অ্যাড্রেস করে যে কথাগুলো বলেছে, যেখানে বলেছে তারা তাদের প্রধান লক্ষ্য হলো ব্যাংকিং সেক্টরে আস্থা ফিরিয়ে আনা, ডিসিপ্লিন ফিরিয়ে আনা, এবং একই সাথে তারা পলিটিক্যাল প্রভাবমুক্ত করতে পেরেছে, এবং তারা বলছে ফ্যামিলি গ্রিপ থেকে বের করে আনতে পেরেছে। তো এগুলোর সঙ্গে আসলে বাস্তবতা কি, ব্যাংকিং সেক্টর কতটুকু প্রস্তুত আমাদের বাজেটকে সাপোর্ট দিতে? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে স্টুডিওতে আছেন একজন খুবই স্পেশাল গেস্ট, যিনি আহসান এস মনসুর, যিনি ইমিডিয়েট পাস্ট গভর্নর। তার কাছে যেহেতু ব্যাংকিং সেক্টরের এক ডিটেইল ইনসাইট তার কাছে আছে, আমরা তার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। আচ্ছা, আপনি গভর্নর থেকে চলে যাওয়ার পরে এই প্রথম আমাদের সঙ্গে আপনাদের কথা হচ্ছে। তো আমরা এই ব্যাংকিং সেক্টর নিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি যখন গভর্নর হলেন ইন্টারিম গভর্নমেন্টের সময়, তখন আপনার অনেকগুলো বড় আমরা ইনিশিয়েটিভ দেখতে পেরেছি। তার মধ্যে যদি যেগুলো ডিরেক্টলি ডিপোজিটরদের সঙ্গে যুক্ত, সেগুলোর মধ্যে যদি বলি যে আপনি ব্যাংক মার্জার করেছেন, 5টি ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছেন। এরপর ইসলামী ব্যাংক সবচেয়ে বড় যে ব্যাংকটি, সেটা নতুন বোর্ড গঠন করেছেন, এবং তার যে মালিক যারা এসালম গ্রুপ, যারা সারা দেশে এবং ইন্টারন্যাশনালিও তারা লন্ডার লুটার হিসেবে পরিচিত, তাদের শেয়ার আপনারা সিজ করেছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি যে এই ঘটনাগুলো বরং মার্কেটকে অস্থির করে রেখেছে। এখনও কিন্তু ইসলামী ব্যাংকের সংকট যায়নি এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের সংকট যায়নি। এরকম একটি অবস্থায় সরকার এখান থেকে এত বড় একটি বাজেট দিল, এবং বাজেটটি অনেকটা ব্যাংক নির্ভরশীল। তো এই বিষয়ে আপনি শুরু করবেন কিভাবে, যে ব্যাংক আসলে কতটা প্রস্তুত, ব্যাংকিং সেক্টর কেমন দেখছেন আপনি এখন? প্রথমত বলবো যে ব্যাংকিং খাত বাংলাদেশে খুবই একটা পিছিয়ে পড়া খাত। এই জন্য বললাম, যেমন যদি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তুলনা করি, ভারতেও কিন্তু ব্যাংক খাত থেকে সরকার ব্যাপকভাবে ঋণ গ্রহণ করে, সেটা কোনো সমস্যা নয়। কেন সমস্যা? কিন্তু আমাদের কেন সমস্যা? তাহলে একটা চিত্র বের হয়। ভারতের ব্যাংকিং খাতের আয়, এই সাইজটা হচ্ছে আমাদের যে ব্যাংকিং খাতের সাইজ, তার জাতীয় আয়ের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ ভারতের জিডিপি দিয়ে ভারতের ব্যাংকিং খাতকে যদি আমরা তুলনা করি, আমাদের দ্বিগুণেরও বেশি। অর্থাৎ আমরা সাইজে, রিলেটিভ সাইজে অর্ধেকেরও ছোট। তাহলে ছোট হলে, এত ছোট একটা খাতকে
তার উপর নির্ভরশীলতা আমার কমাতে হবে। আমি সেইভাবে ভারতের মতো নির্ভরশীল হতে পারবো না। নাম্বারস অফ ব্যাংক আমাদের অনেক বেশি, ভারতের চাইতেও বেশি, কিন্তু আমাদের সাইজ, অ্যাসেট সাইজে আমরা অনেক ছোট। অ্যাবসলিউটলি। ভারতের যেমন আমরা একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেপথ মেজার করি M2 ওভার GDP দিয়ে ভাগ করে, এটা সব দেশে কম্পেয়ার করা হয়। এই কম্প্যারিজন যদি করি ভারতের সাথে, ভারত হচ্ছে 90-এর উপর, আমরা হচ্ছে 50-এর কাছাকাছি। তাহলে কি হলো, আমরা অনেক তফাৎ হয়ে গেলাম। চায়নার সাথে যদি করি, চায়নার 200-এর উপরে, আমরা 50-এ, 4 গুণের বেশি। তো সেই জন্য আমাদের ব্যাংকিং খাতটা বা আর্থিক খাতে আমাদের ব্যাংকিং খাতে, অন্যগুলো তো কোনো খাতই না, সত্যি কথা বলতে। বন্ড মার্কেটও কিছু নাই, ক্যাপিটাল মার্কেটেও কিছু নাই, ইন্স্যুরেন্সের কথা তো বাদই দিলাম। তো এই খাত থেকে আমরা তো সম পরিমাণে ডিপেন্ডেন্সি এখানে রাখতে পারবো না, এটা একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে শুধু সাইজের ব্যাপার নয়, এই সাইজের মধ্যে তো আবার NPL-গুলোও জড়িত আছে অ্যাসেট হিসাবে। আমাদের 1/3 অফ দ্য অ্যাসেট হচ্ছে অকার্যকর অ্যাসেট, অর্থাৎ NPL, নন পারফর্মিং। তো অকার্যকর অ্যাসেট দিয়ে তো আমি কার্যকর কিছু করতে পারবো, অর্থাৎ আমি এটা তো লোন দিতে পারবো না, এটা টাকাই তো নেই। কাজেই এখানে আমি আরেকটা বাড়ি খাচ্ছি, আমি হোঁচট খাচ্ছি। কাজে আমাদের ব্যাংকিং খাতের সমস্যাগুলোকে যদি আমরা দূর করতে পারতাম, তাহলে সরকারের যে একটা ডিপেন্ডেন্সি এখান থেকে, সেখানে আমরা একটা ভালো কাজ, আমরা এটাকে উপর ভরসা করতে পারতাম, কিন্তু এখন পারবো না। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এই দুটো কারণেই প্রধানত যেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে ডিপোজিটের যে গ্রোথটা, সেটাও কিন্তু খুব কম হয়ে গেছিল। আমি যখন প্রথমে সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে, সিঙ্গেল ডিজিটে 6-6.5% ছিল। আমি যখন বাংলাদেশ ব্যাংক ছাড়লাম, তখনকার লেটেস্ট ডাটা ছিল মনে হয় ফেব্রুয়ারি মাসের, তখন এটা 11.6% ছিল, অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি চলে গেছিল। কিন্তু এখন কি আমি জানি না, বাট এটা আরও বাড়বে, এটাই আমাদের প্রত্যাশা। সাধারণত এটা 14-15-16% প্রবৃদ্ধি হওয়াটা হচ্ছে একটা হেলদি গ্রোথ ফর এ হেলদি ইকোনমি। তো আমাদেরকে ওইখানে যেতে হবে, ওই 6% দিয়ে কিন্তু হবে না। কাজেই অস্থিরতা যদি দূর করতে, কেন 6% হয়েছিল? দুটো কারণ। একটা হচ্ছে যে টাকা আমাদের পাচার হয়ে গেছিল ব্যাংকিং খাত থেকে, ফলে এখানে ডিপোজিট গ্রোথ হয় নাই। দ্বিতীয় হচ্ছে যে এখানে মানুষের আস্থাহীনতার কারণে মানুষ সেখান থেকে টাকা রাখতো না, ফলে সেটা একটা ফ্যাক্টর হয়ে গেছিল। তো এগুলোকে দূর করার পর আস্থাটা একটু ফিরিয়ে আনার কারণেই কিন্তু এটা আবার 11.5% ছাড়িয়ে গিয়েছিল। সাথে একটা ইনসেন্টিভও দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমরা ইন্টারেস্ট রেটটাকে বাজার ভিত্তিক করে দিয়েছিলাম। 9-6-এর আপনি বারটা তুলে দিয়েছেন, ওইটা আমরা রাখি নাই, কারণ ওইটা আসলেই 9-6 করার মতোই একটা পলিসি, বাজে পলিসি। তো এখানে সরে আসছি। সেটাও জনগণকে উদ্বুদ্ধ করেছে ডিপোজিটটা বাড়াতে, টাকাটা ব্যাংকে আসছে, কারণ রিটার্নটা হাই। আমি ডলার কেনার প্রবণতাটাও কমিয়ে ফেলতে পেরেছি, কারণ এক্সচেঞ্জ রেট স্টেবল ছিল। ফলে ডলার কিনে আমি করবোটা কি, ডলারের তো ইন্টারেস্ট রেট হচ্ছে 1%-2%। আমি যদি এখানে 10% পাই, 9% পাই, আমি কেন ডলার রাখবো? কাজেই লোকে ডলার না কিনে সে টাকাটা ব্যাংকে রাখা শুরু করলো। এগুলো সবই কিন্তু ইন্টার রিলেটেড। কাজে যখন বলা হয় ইন্টারেস্ট রেট হাই, এটা একটা কারণ আছে। এটাকে ডলারকে স্টেবিলাইজ করেছে, এটা দিয়ে আমি ডিপোজিট গ্রোথ বাড়িয়েছি, এটা দিয়ে আমি যারা ডিপোজিটার তাদের স্বার্থ রক্ষা করেছি। কারণ ডিপোজিট করব, আমি টাকা দেব, আর আমার রিয়েল ভ্যালু অফ মানি কমে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা তো অ্যাকসেপ্টেবল না। আমার টাকাটা তো অন্তত পক্ষে 10% আর্ন না করলে 10% ইনফ্লেশন হলে আমি কী করবো? এখন ইনফ্লেশন 9.4, তাহলে আমাকে ডিপোজিটটা যদি 9.4 না হয়, তাহলে আমি তো টাকা হারাচ্ছি, টাকার ভ্যালু হারাচ্ছি। কাজেই আমাকে সব কিছু চিন্তা করেই ইন্টারেস্ট রেটটা বাজারের সাথে তাল মিলিয়ে রাখতে হবে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে এই সিচুয়েশনে সরকার যদি বিশাল অঙ্কের একটা বরোয়িং করে এই ব্যাংকিং খাত থেকে, তাহলে ব্যক্তি খাতের কী হবে? আমাদের চিন্তাটা কিন্তু ওইখানে। আমরা জানি যে সরকার হচ্ছে প্রেফার্ড ক্রেডিটার, সরকারকে টাকা দিবে, সব ব্যাংকই দিবে, এটা এবং দিচ্ছে। গত 3 বছর ধরে আমরা কিন্তু দেখছি যে আমাদের ব্যক্তি খাতে সব দেশেই দেয় লোয়েস্ট ক্রেডিট গ্রোথ, কারণ তারা এটাই সেফ মনে করছে যে সরকারকে টাকা দেয়াটা। হ্যাঁ, সরকারকে টাকা পৃথিবীর সব দেশেই দেয়, কারণ দে আর সভরেন। তারা টাকা ছাপাতেও পারবে, আমার টাকা দিতে পারবে, যেভাবেই হোক না কেন। অন্য একটা কোম্পানিকে দিলে দেয়ার ইজ এ রিস্ক,
হুম। ওইখানে প্রভিশনিং করতে হবে, ওইখানে লস হয়ে যেতে পারে, কি টাকা এনপিএল হয়ে যেতে পারে। তো আমি কেন দিব না? অবশ্যই দিব সরকারকে। কিন্তু কথা হলো যে সরকারকে তো সংযত হতে হবে, সেলফ রেস্ট্রেইন। কারণ আমি যদি জানি যে আমি সবই খেয়ে ফেলতে পারবো, কিন্তু আপনার কথা তো চিন্তা করতে হবে, প্রতিবেশীর কথা তো চিন্তা করতে হবে, ইকোনমির কথা চিন্তা করতে হবে, কাজে সরকারকে একটা রেস্ট্রেন্টে রাখতে হবে নিজেকে। ইভেন সরকার যেটা নিতে চাচ্ছে সেটাও সম্ভব কিনা যখন আমাদের এই অস্থিরতা সেটা চলছে? সম্ভব না। আমি বলি কেন, দুটো কারণ। আমাদের অলরেডি অর্থনীতিতে সরকারের ঋণ গ্রহণের কারণে অনেকেই বলে ইন্টারেস্ট রেট হাই, ব্যক্তি খাত গ্রহণ করে সেই জন্য ঋণ নেয় না। দ্যাটস এ ফলস ন্যারেটিভ। ব্যক্তি খাতকে ঋণ দেওয়া হয় না, ব্যক্তি খাতের লোক দেওয়ালে মাথা ঠুকছে এটা লোন নেওয়ার জন্য, পাচ্ছে না। হাজারে শত শত লোক আমার কাছে আসতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা গেলেও, এবং পরবর্তীতেও একটু তদবির করে দেন স্যার, আমাকে লোনটা ছাড়িয়ে দেন, আমার সব ভালো, আমাকে টাকা দিচ্ছে না, ব্যাংক আমাকে টাকা দেয় না। ইন্টারেস্ট রেট ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে ব্যাংকের কাছে টাকা যেটা আছে, ব্যাংক সেটা নিয়ে ট্রেজারি বিল কিনেছে, যা অল্প আছে সেটা দিয়ে লোন দিচ্ছে, এবং দিচ্ছে কাদেরকে? যারা একেবারেই শক্তিশালী প্রতিষ্ঠান, নিউ এন্টারপ্রেনার তারা তৈরি করছে নতুনদের না। জন্য এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে অলরেডি প্রাইভেট সেক্টর ক্রেডিট কোথায় আছে বলুন? হিস্ট্রিতে লোয়েস্ট 4.7% এর মধ্যে, যেটা 4.7 আমরা এর গত আগে মাসে, কখনো তার আগের দেখিনি। মাসে 4.5 ছিল। হ্যাঁ, এত কম তো কোনোদিন আমাদের দেশে না। হয়নি। আর কত নামবো? এখন প্রশ্নটা ওইটি। আমার অর্থনীতির 86% হচ্ছে ব্যক্তিখাত, তাদেরকে দিব আমি 4%, আর সরকারের শেয়ার হচ্ছে 16%, 14%, এবং সরকারের ঋণ গ্রোথটা এখন 30% প্লাস। 30% প্লাস, এবং এটা আরও বাড়বে। তাহলে অর্থনীতির কি হবে? সরকার 100 টাকা নিয়ে ধরুন একটা প্রজেক্ট বাস্তবায়ন করলো, আসলে কতখানি বাস্তবায়ন হয়? অনেকেই বলে 30 টাকা, এইখানে 10%, ওখানে 10% দিতে 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 হুম, এটা 30 থেকে 35 টাকা খরচ হয় প্রকৃত বিনিয়োগে। হুম। কিন্তু ব্যক্তি খাতের কিন্তু 100 টাকা 100 টাকায় খরচ হয়, যারা ভালো বিনিয়োগকারী। আর যারা এসালম, তারা 100 টাকায় পাচার করে দেয়। তফাৎটা ওইখানে। ব্যক্তি খাতে ভালোদের কাছে দিতে পারলে সেটা টাকাটা খাটবে। তো সেই জন্য আমাকে যদি ইকোনমিক্যালি অপটিমাইজ করতে হয়, তাহলে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বাড়াতে হবে, সেখানেই ম্যাক্সিমাম টাকা দিতে হবে। এই জায়গাটাতেই চ্যালেঞ্জ। আমার ডিপোজিট গ্রোথ স্লো, আমার অস্থিরতা আছে ব্যাংকিং খাতে ব্যাপক, এবং ইদানিং ইসলামী ব্যাংকের কাণ্ডটা হওয়াতে এটা আরও বেড়ে গেছে। ওখানে যদি একটু আসি স্যার, যেটা আপনি বলছেন খুব চ্যালেঞ্জিং, তো আমরা দেখছি বাজেটে বলা হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারফারেন্সটা বন্ধ করা হয়েছে, পারিবারিক প্রভাব মুক্ত করা হয়েছে। আসলে বাস্তবতাটা কি? এই যে আপনি যেটা বললেন যে ইসলামী ব্যাংকে যেই অস্থিরতা চলছে, সেটাও আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে একটা পলিটিক্যাল ইন্টারফারেন্স, যেটা আমরা প্রথমবার একটা পার্লামেন্টে একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মালিকানা নিয়ে সরকারি দল এবং অপোজিশন দল কে কার মালিক, কে তারা এটা নিয়ে ডিবেট করছে। তো এটাকে আপনি যেহেতু ছিলেন, আপনি ইসলামী ব্যাংকে আপনার সময় ইন্টারভেন করা হয়েছে, এবং এই আমি যদি আরেকটু রেফারেন্স দেই যে পার্লামেন্টে বলা হচ্ছে যে এখানে পুরনো লিগ্যাল মালিককে ফেরত আনা হবে। তো এটার মিনিং আসলে কি দাঁড়ায়, এবং এটা আসলে আমাদের ব্যাংকিং সেক্টরের উপর কি ধরনের প্রভাব থাকবে? দেখুন, আমরা তো সবাই চাই যে ব্যাংকিং খাত নির্মোহভাবে যেন পরিচালনা করা হয়, ব্যাংকিং খাতে পারিবারিক হস্তক্ষেপ যেন বন্ধ হয়, ব্যাংকিং খাতে অযৌক্তিক সরকারি হস্তক্ষেপ যেন বন্ধ হয়, যে জিনিসটা চলছে সেটাকে যেন ফিক্স করার চেষ্টা করা না হয়, এগুলোই তো আমরা চাই। আমরা কি করেছিলাম? ধরি ইসলামী ব্যাংকের কথাই ধরি। ইসলামী ব্যাংকে আমরা একটা ভালো বোর্ড দিয়েছিলাম, মোটামুটিভাবে ভালো। ইসলামী ব্যাংকের বাস্তবতাটাও আমাকে বুঝতে হবে। এটাকে কিন্তু হয়তো সরকার পার্শ্বিক কারেক্ট যে এখানে জামাত ইসলামের প্রভাব আছে, প্রভাব থাকতেই পারে। একটা কর্মচারীর তার মতাদর্শ কি, সেটা তো ইস্যু না। ইস্যুটা হচ্ছে ব্যাংক পরিচালনা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা। এইখানে যদি যে জিনিসটা আমি মনে করি যে ইসলামী ব্যাংককে ধ্বংস হতে দেওয়া যাবে না।
ইসলামী ব্যাংকের আজকে 10,000 কোটি টাকা নিয়েছে হয়তো, আমার মনে হয় বাই নাও। হ্যাঁ, তার চেয়েছে কিন্তু 2,500 কোটি টাকা আচ্ছা, দেয়া 2,500 দিলে হয়েছে। তো কাজ হবে না, ওটা দিয়ে কিছু হবে না, ইটস ড্রপ ইন দ্য বাকেট। 10,000 কোটি দিলেও কাজ হবে না। ইসলামী ব্যাংকের যে সমস্যা যেটা তৈরি করা হয়েছে, অস্থিরতাটা, এটার হয়তো 50,000 কোটি দিলেও হবে না, আমার ধারণা। এটা বড় সমস্যা। আমি যখন প্রথমে দায়িত্ব নিলাম, আমার সবচেয়ে বড় চিন্তা ছিল যে ইসলামী ব্যাংক যদি রক্ষা না করতে পারি তাহলে ব্যাংকিং খাত রক্ষা হবে না। এবং যখন আমি দেখলাম নতুন বোর্ড করার পরে 2-3 মাসের মধ্যেই ইসলামী ব্যাংকের ডিপোজিটের চিত্রটা পাল্টে গেল। ইসলামী ব্যাংক প্রতি মাসে 2,500 কোটি টাকার উপর অতিরিক্ত ডিপোজিট নেওয়া শুরু করলো এবং প্রতি বছর শেষে 25-26,000 কোটি টাকা নেট ডিপোজিট তারা নিল। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই ব্যাংকে তো আর আমাকে টাকা দিতে হবে না। এবং ইমিডিয়েটলি আমরা কি করলাম, ইসলামী ব্যাংকে বললাম যে তোমরা যে 15,000 কোটি টাকা দিয়েছিলাম তারল্য সহায়তা, তোমরা ফেরত দিয়ে দাও, এবং তার ফেরত দিয়ে দিল। অর্থাৎ তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেল। তো এটা দ্যাট ওয়াজ এ বিগ ব্রেক ফর আওয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামী ব্যাংক দাঁড়িয়ে গেল, ইউসিবিএল দাঁড়িয়ে গেল, কিন্তু অন্য 5টা দাঁড়ায়নি, কারণ তাদের দাঁড়ানোর মতো সক্ষমতা ছিল না। তাদেরকেও আমরা তো অর্থ দিয়েছি, তাদেরকেও আমরা ইন্ডিপেন্ডেন্স দিয়েছি। স্যার, অন্য কিন্তু 5টার আগে এসে একটু যাওয়ার আগে আমরা 5টাকে নিয়ে আরও কথা বলবো। ইসলামী ব্যাংকে আপনি যেটা বলছেন যে আপনার সময়ে এই ব্যাংকটি আপনি বোর্ড চেঞ্জ করার পর ঘুরে দাঁড়ালো, কিন্তু আমরা দেখছি যে সংসদে বলা হচ্ছে যে আপনার সময়ে এই ব্যাংক থেকে তারা দাবি করছে 22,000 কোটি টাকা ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে নেওয়া হয়েছে, এবং একই সাথে তারা বলছেন একটি গ্রুপের নাম মেনশন করে বলছেন নাবিল গ্রুপ, যে গ্রুপের অ্যাগেনস্টে অনেক করাপশনের অভিযোগ আপনাদের সময়েও আমরা বের হতে দেখেছি। তো সেগুলো আমরা দেখছি যে সংসদে দাবি করা হচ্ছে আপনার সময়ে, অর্থাৎ 5ই আগস্টের পর সেখান থেকেও বড় অঙ্কের টাকা প্রবাহ তাদের কাছে গিয়েছে। তো এইটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, একটা কথা বলি, আমার পার্টিকুলারলি একটা ফিলোসফি ছিল যে কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হতে দেব না। এটা আমি তখনও বলেছি, এখনও বলি। যারই প্রতিষ্ঠানই হোক না কেন, ব্যক্তিকে আমরা জেলে দিতে পারি, কিন্তু প্রতিষ্ঠানকে বন্ধ করবো না, কারণ প্রতিষ্ঠানটা হচ্ছে জাতীয় সম্পদ। আমরা এসএস পাওয়ারকে লোন দিইনি, দিয়েছি। আমরা বেক্সিমকো গ্রুপকে লোন দিইনি, দিয়েছি। আমরা সবাইকে দিয়েছি, জাতি, ধর্ম, পার্টি, আমরা প্রতিষ্ঠানকে দিয়েছি কর্মসংস্থানকে রক্ষার জন্য, প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য। প্রতিষ্ঠান ধ্বংস করা খুব সহজ, এলসি বন্ধ করে দেন, কালকে কোম্পানি শেষ হয়ে যাবে, কিন্তু এলসিটাকে চালু রাখতে হবে। কিন্তু এখন কথা হলে নাবিল গ্রুপের কথাই বলি। নাবিল গ্রুপ কোনো প্রতিষ্ঠানকে কিন্তু নেট লোন দেওয়া হয় নাই, রিফাইন্যান্স করা হয়েছে, তাদের এলসিটাকে চালু রাখা হয়েছে যাতে ফ্যাক্টরিটা চালু থাকে। এলসি গ্রুপ, নাবিল গ্রুপের আমি দেখছিলাম, আমি এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু তারা যেটা ক্লেম করছে সেটা ভেরিফাই করা দরকার। তারা বলছে, এবং যেটা হওয়া উচিত ছিল সেটাই হয়েছে, তারা বলছে যে আমরা তো 2,000 কোটি টাকা নেট শোধ করেছি, আমরা তো 2,000 এক্সট্রা তো নেই, যে টাকা ছিল আউটস্ট্যান্ডিং তার চাইতে 2,000 কোটি টাকা কম আউটস্ট্যান্ডিং আছে। তাহলে অসুবিধাটা কোথায়? এখানে যে বড় কোশ্চেনটা এসছে যে জামাতি ইসলামীকে ইলেকশনের আগে পরে টাকা দেয়া হয়েছে, এটা যদি কোনো পার্টিকে কোনো ব্যাংক থেকে কোনো রকমের টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি কেউ দিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু আমার জানা মতে এটা হয় নাই, এবং এটা আইনগতভাবে হতে পারে না। যদি কেউ করে থাকে এটা একটা সিরিয়াস দণ্ডনীয় অপরাধ, সেটা শাস্তি হওয়া দরকার। প্রমাণ করতে হবে বিচারিক পদ্ধতিতে, পার্লামেন্টে নয়। এটা হতে হবে কোর্টে, এটা হতে হবে তথ্যের ভিত্তিতে, সত্যের ভিত্তিতে, এবং আমি বলবো তদন্তটা নিরপেক্ষ হওয়াটা দরকার আছে। তবে স্যার, আপনি যেরকম বলছিলেন যে আপনারা যে এসালম গ্রুপের 82% শেয়ার সিজ করে রাখলেন, তো সেটার এখন কোনো সমাধান হয়নি। এটা নিয়ে মার্কেটে এক ধরনের পারসেপশন আছে, আপনারা এই শেয়ারগুলো সিজ করেছেন, প্রকৃত মালিককে ডিপ্রাইভ করেছেন। আবার আমরা তো জানি যে প্রকৃত মালিক কিভাবে এই ব্যাংকটিকে লুট করেছে। আবার আমরা দেখছি যে আপনারা
এই প্রক্রিয়াটি শেষ না করেই আপনাকে বিদায় নিতে হলো। আপনাকে কেন বিদায় নিতে হলো সেটাও যাদের কাছে পরিষ্কার না। আপনি যদি একটু বলেন যে আপনি কিভাবে চলে গেলেন এবং সেখানে হঠাৎ করে নতুন একজন গভর্নর আসলো, সেটা কি ইসলামী ব্যাংককে কেন্দ্র করেই ছিল কিনা, এই মানি প্রবাহকে কেন্দ্র করেই ছিল কিনা? না, আমি কোনো অনুমান ভিত্তিক কোনো কথা এখানে বলবো না, কিন্তু আমি যে জিনিসটা বলবো সেটা অ্যাজ ফলোস। আমরা 82% শেয়ার তাদের করেছি, মানে কনফিসকেট করার অধিকার আমাদের নাই, আমরা এটাকে ব্লক করেছি। আমরা কোর্টেও ইসলামী ব্যাংকে বলেছি তোমরা কোর্টে যাও, কোর্টে যেয়ে এই শেয়ারগুলোকে তোমরা আনফ্রিজ করো মানে হ্যান্ড ওভার নাও, নিয়ে নতুন মালিকানা খোঁজো, বিক্রি করো এই জিনিসগুলোকে, ইনজেক্ট ক্যাপিটাল ইনটু দ্য সিস্টেম। আমরা কিন্তু ইসলামী ব্যাংকের জন্য দুটো মালিক বাইরের বিদেশি প্রতিষ্ঠান $2 বিলিয়ন নিয়ে আসছিল। হ্যাঁ, সেটা একটি আলোচনা শুরু হয়েছিল, কিন্তু তারপর তো এরপর তো কিছু হয়, আমি চলে আসলাম, কাজে এটা তো আর সরকার, নতুন সরকারই সিদ্ধান্ত নেবে সেই ব্যাপারে, এটা তো আমাদের কিছু করার নেই সেখানে। তো এগুলো তো প্রোগ্রেসটা তো হয়েছিল, আবুধাবি থেকে এসেছিল, কাতার থেকে এসেছিল, এবং তারা এখানে সিরিয়াসলি ইনভেস্ট করতে চাচ্ছে $1 বিলিয়ন, ইটস নট স্মল অ্যামাউন্ট, $2 বিলিয়ন। ইসলামী ব্যাংকের ক্যাশ নিয়ে 1,000 কোটি টাকার MOU সাইন হয়েছিল, তারা টাকা নিয়ে রেডি ছিল, সেটাও তো ক্যান্সেল হয়ে গেছে। তো উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য হচ্ছে যে নতুন মালিকানায় ব্যাংকটাকে ট্রান্সফার করে ব্যাংকটাকে লিকুইড করে আবার সুন্দরভাবে এটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে ফেলা। তা আগিয়ে গিয়েছিলাম তো আমরা, এখন তো সব হজ বড়লো। তো এখানে ইস্যুটা আমি যেটা বলি পরিষ্কারভাবে, ইসলামী ব্যাংকের ইস্যুটা রাজনৈতিক, কিন্তু এটার সিরিয়াস ইকোনমিক ফল আউট আছে। সিরিয়াস ইকোনমিক ফল আউট মানে হচ্ছে এখন যেটা অলরেডি আমরা শুনতে পাচ্ছি, এক ব্যাংকের ক্রেডিট কার্ড আরেক ব্যাংক গ্রহণ করছে না, এক ব্যাংকের এটিএম কার্ডও বুথ থেকে কার্ড আরেক ব্যাংকের এটিএম থেকে তোলা যাচ্ছে না। তো খুব খারাপ সংবাদ, অর্থাৎ আস্থাহীনতা ঢুকে গেছে। ডাচ বাংলা ব্যাংকে কেন লিকুইডিটি ক্রাইসিস হবে? এবং এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না, শুধু ডাচ বাংলা না, ভালো ব্যাংক ছিল, ইউসিবিএল এর বুথে পাওয়া যাচ্ছে না, ইভেন তাদের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা এই যে জিনিসটা, এটা কিন্তু আস্থাহীনতা, পুরোটাই আমাদের সেলফ ক্রিয়েশন, নিজের পায়ে নিজে কুজাল মারছি আমরা। আমি যেটা সরকারের কাছে বলবো, জামাত ইসলামীকেও বলবো, আপনারা দেশের স্বার্থে বসুন, সমস্যাটা সমাধান করুন। সমস্যাটাকে রাজনীতিকরণ করা হয়েছে, এটা অর্থনৈতিক সমস্যা না, কিন্তু রাজনৈতিক সমস্যার অর্থনৈতিক ফল আউট আছে নেগেটিভ, আমরা তো জানি। দ্যাটস হোয়াট উই আর সিইং। তো সবার কাছে আমার আবেদন হচ্ছে, সংসদে বা সংসদের বাইরে বা যেখানে তীর ছোড়াছুরি করে কোনো লাভ নেই, আপনারা বসে নির্মোহভাবে একটা কম্পিটেন্ট বোর্ড ইসলামী ব্যাংকের জন্য দিয়ে দেন, কম্পিটেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কোনো পক্ষের লোক না, তাদেরকে দিয়ে ব্যাংকটা পরিচালনা করুন, ব্যাংকটাকে বাঁচতে দিন, এবং গ্রাহকরা যেন ব্যাংকের উপর আস্থা পায়, এরকম একটা বোর্ড দিতে হবে। আলটিমেটলি ডিপোজিটের স্বার্থ রাখাই তো তাদের দায়িত্ব। এবং একই সাথে যদি মালিকানার বিষয়টা, যেমন আমরা অনেক ব্যাংকে দেখেছি যে তারা মালিকানা ডিসপিউটের কারণে ফরেন ইনভেস্টর পাচ্ছে না। আমরা যদি এই ইসলামী ব্যাংক যেহেতু সবচেয়ে বড় ব্যাংক, আমরা দেখি যে আপনি যে ব্যাংক রেজুলেশন একটা করে গেলেন, সেটাতে পরে একটি নতুন ধারা সংশোধন করা হলো যে পুরনো মালিকরা ফেরত আসতে পারে। এখন এখানে তো বলা নাই যে এসালম বাদে অন্যরা আসতে পারবে, বেক্সিমকো বাদে অন্যরা আসতে পারবে, বা শিকদার গ্রুপ ছাড়া অন্যরা আসতে পারবে, কাউকে কিন্তু মেনশন করা নেই। পুরনো গ্রুপ, তাহলে সবারই রাইট আছে এখানে চলে আসার। তাহলে আমরা যদি যাই যে আপনি যে 5টি ব্যাংকের মার্জার করলেন, সেখান থেকে 2টো ব্যাংক বেরিয়ে আসতে চাচ্ছে, আবার এই যে ইসলামী ব্যাংকের এসালম গ্রুপের কাছে যে শেয়ারটা আছে, সেখানে সরকার বলছে যে আমরা লিগ্যাল শেয়ার হোল্ডারকে এইটা ফিরিয়ে আনবো, সেইটা আসলে কতটুকু প্রভাব ফেলবে? দেখুন, যে নতুন যে ধারাটা ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এটা তো সরকার, আমি শুনছি যে দিতেই এটা পাসই করতে চাচ্ছিল না। তাহলে এটা কিভাবে পাস হলো বা কে দিল, সেটাই তো এখন পাস করার পেছনে তো এই প্রচন্ড চাপ ছিল IMF ওয়ার্ল্ড ব্যাংকের, পাস করতে হবে। রেজুলেশনের কথা বলছেন স্যার? ব্যাংক রেজলিউশন আইনটা তো ভালো আইন, আইনটা তো ভালো, এটা নিয়ে কোনো ডিসপিউটের কিছু নেই। আই ডিফেন্ড ইট 100%।
আমার হাতেই তো এটা তৈরি হয়েছে আইনটা। ইটস এ গুড ল, ইন্টারন্যাশনাল আইনের সাথে সঙ্গতিপূর্ণ বেস্ট প্র্যাকটিসগুলোকে নিয়ে আসা হয়েছে, এবং এটার মধ্যে এই নতুন ধারাটা ঢুকানোর কোনো দরকার ছিল না। এটা ঢুকানোর কারণেই কিন্তু এই ওয়ান অফ দ্য রিজন ইম্পর্টেন্ট রিজন হচ্ছে আইএমএফের প্রোগ্রামে থাকতে তাহলে হবে না, আমার মনে হয় না। এবং আইএমএফের প্রোগ্রাম থেকে কিন্তু সরকার বেরিয়ে গেল খুব অনায়াসে, সেটারও তো একটা ইম্প্যাক্ট থাকবে কিনা আমাদের আইএমএফ লোন আমরা থেকে যখন বেরিয়ে আসলাম। দেখুন, প্যাকেজ আইএমএফ থেকে। থাকাটা কোনো দেশের জন্য গৌরবজনক নয়, আমি কি করি, কিন্তু আবার আইএমএফ যখন আমার গভর্নেন্স নিয়ে প্রশ্ন উঠে যখন তখন আইএমএফ থাকলে পরে এটা একটা স্থিতিশীলতা আনে, এটা এক ধরনের আস্থা সৃষ্টি করে। আইএমএফ থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য আছে। যেটা ওয়েল রান কান্ট্রি সেখানে আইএমএফের কোনোই দরকার নেই, কিন্তু যেখানে গভর্নেন্স ইজ দ্য প্রবলেম, যেখানে অস্থিতিশীলতা ইজ দ্য পার্ট অফ লাইফ, যেখানে আমার বাজেটের বিশাল ঘাটতি এবং এই বৈদেশিক অর্থের উপর আমার নির্ভরশীলতা ব্যাপক, সেখানে আইএমএফ না থাকলে পরে আমরা কীভাবে অর্থ জোগাড় করব? আপনার বাজেটেই যদি আসি, যে বিদেশি অর্থায়নের যে পরিকল্পনাটা আছে সেটা কি আইএমএফ না থাকলে কি সরকার পারবে করতে? আমার কিন্তু সিরিয়াস রিজার্ভেশন আছে, আমার ধারণা যে পারবে না। কারণ বাজেট সাপোর্ট, আইএমএফ ছাড়া বাজেট সাপোর্ট ইন এ সিগনিফিক্যান্ট স্কেলে কোনো দেশ দেবে না বা দেয় না। এবং আইএমএফের অবজেকশন ছিল এই রেজলিউশন, ব্যাংক রেজলিউশন অ্যাক্টের এই ধারাটি, নতুন ধারাটি নিয়ে, যেখানে পুরনো এটা ওয়ান অফ দ্য রিজন। সিরিয়াস অবজারভেশন। আরও অনেকগুলোই ছিল, যেমন এনবিআর এর বাইফার্কেশন ইস্যুটা, এটা তো একটা সিরিয়াস ইস্যু। এটা তো আইএমএফ বহুদিন ধরে বলছিল, আমরা তো বলছিলাম, বিজনেস কমিউনিটি বলছিল, আইএমএফ তো একলা না, এটা তো জনগণেরও দাবি, বিজনেসের দাবি যে এটা এই করা হোক, পলিসি নীতি এবং এবং আমার একটু জানার ইচ্ছে বা আমি এটা বুঝতে চাই যে এই যে ধারায় যখন বলা হলো যে পুরনো মালিকরা তার একটি সার্টেন অ্যামাউন্ট অ্যাজ আ পানিশমেন্ট দিয়ে তারা ঢুকতে পারবে, তাহলে এই যে কোথায় 92% 7% 7.5% রিওয়ার্ড দিয়ে ঢুকবে, তো সেইটা যদি হয়, যদি সরকার তাই মনে করে, তাহলে এই যে আপনারা যে শেয়ার সিজ করলেন বা যারা ব্যাংক লুট করলো তাদের আসলে শাস্তি দেওয়ার তো তাহলে এখানে প্রয়োজনীয়তা আছে কিনা? দেখুন, মানে আইনটি তো বলে প্রয়োজন নেই, আপনি 7% দিয়ে ঢুকে যেতে পারবেন। আবার এইটা তো এখানেই তো নৈতিকতার প্রশ্ন আসে, এখানেই প্রশ্ন আসে সদিচ্ছা কি আছে কি নাই। এই আইন কেন ঢুকলো? এখানে কোনো আলোচনা কি হয়েছিল এটা নিয়ে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে? ইভেন বাংলাদেশ ব্যাংক কি এই আইন পরিবর্তন কথা বলছিল? বলে তো নেই। কেন আসলো, কার স্বার্থে আসলো, এটা ডিবেট হওয়া দরকার পার্লামেন্টে। যাই হোক, আমি মনে করি যে এটা থাকবে না, থাকা উচিত নয়, এবং সরকারের শুভবুদ্ধি হবে, সরকার এটা সরিয়ে ফেলবে আগামীতে, এটাই কাম্য, এটাই হওয়া উচিত। আমি অবশ্যই মনে করি যে সরকার এটা করবে। এবং ইসলামী ব্যাংকের অস্থিরতা, কোনো মতেই আমরা চাই না যে যারা ব্যাংক লুট করে নিয়ে গেছে তারা আবার এই প্রভিশনের ভিতর দিয়ে আবার ব্যাংকের মালিক হবে এবং নিজের ঋণকে নিজে মাফ করে দিয়ে সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে। টাকাটা বাইরেই রয়ে গেল, লোনটা আমরা মাফ করে দিলাম, কারণ আমি তো বোর্ডে আছি, আমি তো সবই করতে পারি। এটাই যদি আমার হয়, লক্ষ্য হয়, তাতে এই আইনটা একটা মোক্ষম সুরং খুলে দিচ্ছে গৃহস্থের ঘরে ঢুকে চুরি করে সব বের করে নিয়ে যাওয়ার জন্য। আবার এই যে রাজনৈতিক যে হস্তক্ষেপ ইসলামী ব্যাংক অ্যাটলিস্ট এখন যেটা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু এবিবিও অর্থাৎ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, এবং তাদের সঙ্গে মিটিংয়ে কিন্তু গভর্নর নিজেও বলেছেন এটি একটি রাজনৈতিক ইস্যু। তাহলে সেখানে সেন্ট্রাল ব্যাংক হিসেবে এখানে কি আসলে করণীয় কিছু আছে কিনা, তাদের ওই ইন্ডিপেন্ডেন্সটা আসলে আপনি করে যেতে পেরেছিলেন কিনা? না, আমি তো পারিনি, কারণ আমরা যে আইনটা দিয়েছিলাম সেই আইনটা যদি তৎকালীন সরকার যদি এটা পাশ করতো, আমাদের অর্থমন্ত্রী অ্যাডভাইজার মহোদয় যদি এটা কাটকিয়ে না রাখতেন, এটা যদি হতো, অর্ডিন্যান্স হতো, এবং তারপরে যদি এই সরকার যদি এটাকে আইন করতো, তাহলে সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা থাকত। এখন তো নাই, এখন প্রশ্নই উঠে না। কাজেই এটা সরকারকেই করতে হবে, সরকারই সব কিছু। আপনি বাংলাদেশ ব্যাংক অর্ডারের কথা বলছেন? বাংলাদেশ ব্যাংক অর্ডারের কথাই বলছি, যেখানে সেটা তো আর হয়তো আইনের মুখ দেখবে না, এটা এখনো সরকারের কাছে দেওয়া আছে,
কিন্তু সরকারকে তো করতে হবে। সরকার যদি মনে করে যে সত্যি সত্যি তার ব্যাংকিং খাতকে হস্তক্ষেপ করবে না, স্বাধীনভাবে চলতে দিবে, মনিটারি পলিসিকে স্বাধীনভাবে চলতে দিবে, তাহলে ওইটাই তো হচ্ছে উপায়। দ্যাটস দ্য ওয়ে টু ডু ইট। এই বাংলাদেশ ব্যাংক অর্ডারকে অ্যামেন্ড করা যেভাবে করা হয়েছিল, কিন্তু ওটা তো যদি করে সরকার, আমি বলবো বাহবা দেব। এটা একটা রিফ্লেকশন যে তাদের যে সদিচ্ছা আছে বা সিরিয়াস সদিচ্ছা থাকে ওইটা করুক ওনারা। ওটা যদি সদিচ্ছা থাকে, ব্যাংক কোম্পানি অ্যাক্ট যেটা আমরা দিয়েছি সরকারের কাছে, নতুন ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সেটা বাস্তবায়ন করুক, তাহলে মালিকদের ক্ষমতা কিছু কমবে। পারিবারিক প্রভাবটা আপনারা ওই অ্যাক্টে কমিয়ে এনেছিলেন, 4 জন ডিরেক্টর থেকে 2 জনে নামিয়ে সময় কমিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, এবং টেনিউরও কমে দিয়েছিলেন। করতে হবে তো। সেগুলো আপনার সময়ে কেন পাস হলো না? আপনার অভিজ্ঞতাটা কি বলে? সেখানেও কি তো ওই সময় কি আপনি পলিটিক্যাল ইন্টারফারেন্সটা ফেস করেছিলেন কিনা? আপনারা তো সবই রেডি করে দিলেন। সবই রেডি করা ছিল। এখানে যেটা আমি বলবো যে যেটা হয়, হস্তক্ষেপটা কোথা থেকে হয়? ব্যুরোক্রেটিক হস্তক্ষেপ আছে, ফাইন্যান্স এফআইডি স্লো, তারপরে ল মিনিস্ট্রি ভেটিংয়ে স্লো, ওইটাতে স্লো, এইভাবে বিভিন্নভাবে জিনিসটাকে ব্যুরোক্রেটিকভাবেই জিনিসটাকে কিন্তু স্টাইফল করে দেওয়া। সেটা কি ব্যুরোক্র্যাটরাই করেছেন নাকি এখানে বাইরে থেকে বাইরে থেকেও চাপ সৃষ্টি করা হয়েছিল? এই আইনগুলো ব্যাংকের মালিকরাও তখন লবি করেছিলেন, এখনো লবি করছে, তারা করবে, সেটা তো স্বাভাবিক। আমি তাদের তো কোনো দোষ দিচ্ছি না, তারা আমার কাছে লবি করেছিল। আমরা যদি স্যার এক ব্যাংক মার্জারে আসি, এটি একটি বড় ইস্যু এখন, যে এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক আপনি গঠন করলেন, সেখানে মার্কেটে যে পারসেপশন যে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই দুটো ব্যাংককে মার্জ না করলেও হতো, কারণ এই ব্যাংকটি আসলে অন্য 3টি ব্যাংকের মতো এত খারাপ অবস্থায় ছিল না, এটি তারা দাবি করে, এবং মার্কেটেও আপনি এরকম একটি প্রচারণা আছে যে আপনি জোর করেই এগুলোকে করেছেন। আপনি এটাকে কি বলবেন? কতটা লজিক্যাল ছিল আপনার মতে এই ব্যাংকগুলোকে মার্জ করা? দেখুন, এই ব্যাংকগুলো অন্য যে দুটো কথা বললেন, এখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এক বছরের উপর ধরে, তারা কিছুই করতে পারেনি। 2 নম্বর হচ্ছে, ব্যাংকগুলোর যে প্রকৃত চিত্র সেটা আরো খারাপের দিকে যাচ্ছিল। যদি ভালোর দিকে যেত তাহলে আমি ছেড়ে দিতাম, যাচ্ছে খারাপের দিকে, টাকাও দিচ্ছি কিন্তু এটা আরো খারাপের দিকে যাচ্ছে। এবং আরো কিছু জিনিস যে প্রতি 1 মাস পরপরই দেখতাম যে নতুন এলসিগুলো নতুন করে বের হচ্ছে, যেটা সেটেল করা হয়নি, এখানে ডলার দিতে হবে, আর $100 মিলিয়ন দিতে হবে, আর $50 মিলিয়ন দিতে হবে। ইভেন আমরা মার্চ করার পরেও তাদের জন্য স্পেশাল আমি কয়েক হাজার কোটি টাকা দিয়েছি, জাস্ট টু সেটেল দ্য প্রিভিয়াস এলসিগুলো সেটেল করো তোমরা। এই ব্যাংকের গভর্নেন্স ওয়াজ ব্যাড। আমরা চেঞ্জ করার পরেও এটাকে পরিবর্তন করতে পারিনি আমরা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এদের অনেক আনঅ্যাকাউন্টেড ফর লায়াবিলিটিস তখনও ছিল, এখনও আছে, যেগুলো খুলে এখনও বের হবে। এবং সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল এক্সিম ব্যাংক, যেটাকে বলা হতো সবচেয়ে ভালো ব্যাংক এদের মধ্যে। এক্সিম ব্যাংক সব লুকিয়ে রেখেছিল। তাহলে আপনারা কেন প্রকাশ করলেন না? মানে আপনারা সেন্ট্রাল ব্যাংক কি প্রকাশ করেছেন? প্রকাশ তো করা হয়েছে। এখন আমরা দেখেছি যে এটা নন ভায়াবল, আমরা দেখেছি, আমরা তাদের সাথে আলাপ করেছি, আমরা আমাদের টেকনিক্যাল লিগ্যাল ওপিনিয়ন দিয়েছি যে এটা টেকানো সম্ভব নয়, এবং তারাও বলেছে আমরা টিকতে চাই, কিন্তু আমাদেরকে আরো 20,000 কোটি টাকা 10,000 কোটি টাকা দেন। আর বাবা, আমি তো আরো 10,000 কোটি, সেরকম তো আরো অনেক ব্যাংক ছিল, যেমন পদ্মা ব্যাংক ছিল, যেমন আইসিবি ছিল, যেমন ন্যাশনাল ব্যাংক ছিল। আমি আসছি, দিজ আর অল ইসলামিক ব্যাংক। আমাদের লক্ষ্য ছিল ইসলামী ব্যাংকগুলোকে একসাথে করে কনসলিডেট করে একটু ব্যাংকের সংখ্যা কমিয়ে নিয়ে আসা। অল ব্যাড ইসলামিক ব্যাংক। ওকে। উদ্দেশ্য ছিল এনবিএল, পদ্মা, আইসিবি, এবি, আরো কিছু ব্যাংক আছে, আমি সব নাম বললাম কারণ সেন্সিটিভিটি আছে, তাদেরকে পরবর্তীতে আরেকটা মার্জারে নিয়ে যাওয়া। এটা বিষয়ে আমি ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে আলাপও করেছি, এবং আমি বলছি যে নেক্সট বাজেটে আরো 20,000 কোটি টাকা আমি চাইবো, বা 30,000 কোটি টাকা চাইবো ওই ব্যাংকগুলোকে, নন ইসলামিক ভালনারেবল ব্যাংকস, এগুলো কিন্তু ভালনারেবল। আপনি এনবিএল যেন টাকা পাবেন না। এনবিএল কি আমরা টাকা দেইনি? নাহলে তো 12,000-15,000 কোটি টাকা দিছি।
কিছুই হয়নি, হবেও না। ওটাকে নিতে হবে আলটিমেটলি, কারণ নাই। শিকদার অ্যান্ড কোম্পানি অমুক তমুক সব কিছু শেষ করে ফেলছেন। হুম হুম তো এগুলো তো বাস্তবতা। তো প্ল্যান ছিল এই পাঁচটাই এখানে, ওইখানে আরো 4-5টা নন ইসলামিক। হ্যাঁ, ইসলামিক gradually সাথে আমি আপনারা নন merger ইসলামিক সাথে করবেন। পারবো না, হুম। আই ক্যানট। এটা তো শরিয়া অনুযায়ী এবং আইন অনুযায়ী আমি পারবো না। কিন্তু আমি ইসলামী ব্যাংককে কনসলিডেট করলাম, পরে নন ইসলামিককে কনসলিডেট করতে হবে, আবার সরকারের মধ্যেও কনসলিডেট করতে হবে। সরকারের মধ্যে কিছু ব্যাংক আছে যাদের 78% এনপিএল। বেসিক ব্যাংক আছে, বেসিক ব্যাংক তো এখন বেসিক ব্যাংক বাদ দেন, ইসের কথাই ধরেন আরো বড় জনতা ব্যাংক আছে। হ্যাঁ। হুম। তো এগুলো তো সলভ করতে হবে। তো আমার তো একটা প্ল্যান ছিল, এবং এই 5টা ব্যাংকের যে একীভূতকরণ করা হয়েছে, এটার বাইরে কি সরকার কিছু করতে পারবে? আমার মনে হয় না। এইভাবেই এটাই করতে হবে। তো দ্যাটস দ্য অনলি, আমার মতো, ইজ দ্য অনলি ভায়াবল প্র্যাকটিক্যাল সলিউশন। তবে ইট ইজ নট অ্যান ইজি থিং। এটাকে কঠোরভাবে ম্যানেজ করতে হবে, তা না হলে এটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না। যেমন এই অনেকেই বলছে যে, বা ডিপোজিটররাও যখন আন্দোলন করে বলে সম্মিলিত ইসলামী ব্যাংকের এখনো আন্দোলন চলছে তাদের, তারা বলে যে এটা যদি আপনি এভাবে ডিক্লারেশন দিয়ে এভাবে যদি মার্জার করার ঘোষণা না দিতেন, তাহলে এখান থেকে ডিপোজিট উইথড্র হতো না এবং এই ব্যাংকগুলো রান আউট হতো না। প্রত্যেকটা ব্যাংক তো অলরেডি লিকুইড। 3টে ব্যাংকে তো 98% করেছিল, ওদের তো কোনো টাকাই ছিল না, বেতনও দিতে পারতো না। হুম। ইভেন মার্চ করার পরেও তারা বেতন দিতে পারে না। এক্সিম ব্যাংক বেতন দিতে পারতো না। কিসের ডিপোজিটরের টাকা দেবে? দিস আর অল ফিকশন, যেটা ছড়ানো হচ্ছে স্বার্থান্বেষী কিছু মহল থেকে, আর কিছু নয়। টাকা তারা দিতে পারতো না। টাকা দিতে পারলে তো আমি যে 27,000 কোটি টাকা দিয়েছি এই 3টে ব্যাংকে, তাই সেই টাকা দিয়ে তো তারা করতে পারতো, পারে তো নাই। আর কত দেওয়া যাবে বলেন? যেমন এই রিক্যাপিটালাইজেশনের কথা আপনি বললেন যে এই ব্যাংকগুলোকে তো ক্যাপিটাল দিয়ে করতে হবে, এবং সরকার কিন্তু তার বাজেটে বলছে যে তারা রিক্যাপিটালাইজেশন করবে উইক ব্যাংকগুলোকে। সেটা আসলে কি ধরনের মেকানিজম হতে পারে? যেমন এখন তো আমরা 20টার উপরে ব্যাংক কিন্তু ক্যাপিটাল ডেফিসিটে আছে, তো সেইটা আসলে কতটুকু ফিসকাল শুনেন, বার্ডেন তৈরি করবে? পৃথিবীর সব দেশেই রিক্যাপিটালাইজেশন হয় উইথ স্টেট টেকিং ইট ওভার, অথবা স্টেট মার্জিং দ্যাট ব্যাংক উইথ অ্যানাদার স্ট্রং ব্যাংক। রিক্যাপিটালাইজেশন আগের মালিককে টাকা দিয়ে রিক্যাপিটালাইজেশন করে না কেউ, তাকে রিওয়ার্ড করা হয়। কাজেই আমাকে বুঝতে হবে, রিক্যাপিটালাইজেশন করতে হলে ওই যেভাবে আমরা 5টা ব্যাংক করেছি, যেভাবে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে বলা হয়েছে, সেইভাবেই রিক্যাপিটালাইজেশন করতে হবে। সরকারের টাকা তো আমি কাউকে পকেটে ঢুকিয়ে দেব না, দিতে পারি না। সরকারের টাকা তখনই দেওয়া হবে জনস্বার্থে, ডিপোজিটরের স্বার্থে, নট দ্য ওনার্সদের স্বার্থে। আমরা যদি এখন আসি যে একটা ইস্যু যেটা সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে আপনার সময়ে, যদি আপনি বিভিন্ন সময় কথা বলেছেন এটি নিয়ে, যে সিএসআর ফান্ড নিয়ে, যেটি বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হলো ইয়েস ভোটের জন্য। তো সেটা যদি আমি একটু পেছনে যাই, যে আওয়ামী লীগ সময়ে কিন্তু আমরা দেখেছি সিএসআর ফান্ড বিভিন্ন তহবিলের নামে সেখান থেকে কিভাবে নেওয়া হয়েছে, আপনাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি বছরে 2-3বার ব্যাংকগুলো চেক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা, এটা এক ধরনের ট্রেডিশন ছিল। এবং সেই যে ফান্ড, যেটা আমরা দেখেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের নামে যে টাকাগুলো নেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের জন্য নেওয়া হয়েছে, যেটা আপনারাই দাবি করেছিলেন এগুলো ইনভেস্টিগেট হওয়া উচিত। ঠিক একই ধরনের কাজ কি আপনার সময়ে হলো কিনা, যে আপনারা যে সিএসআর ফান্ডে যখন ইয়েস ভোট একটা পলিটিক্যাল ক্যাম্পেইন ছিল, ওখানে কেন আপনারা ব্যাংকগুলোকে দিতে বললেন টাকা? দেখুন, প্রথমত সরকার থেকে চিঠি এসেছিল যে টাকা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে এটাকে সাপোর্ট করার জন্য। এটাকে খুব স্পেসিফিকভাবে তারা চিঠি Specific ভাবে দিয়েছে। এসেছে। আমরা সেটা নির্দেশিত হয়ে সেটা করেছি। এটা একটা। 2 নম্বর, অনেকেই বলে যে সরকার নিউট্রাল থাকবে একটা। কেন নিউট্রাল থাকবে সরকার? ব্রেক্সিটের সময় কি সরকার নিউট্রাল ছিল? ব্রেক্সিটের সময় সরকার বলেছে ইয়েস, মানে ব্রেক্সিট থাকুক। আর যারা অপোজিশনে ছিল, প্রাইম মিনিস্টার কেন রিজাইন করলেন? প্রাইম মিনিস্টার ওয়াজ ক্যাম্পেইনিং ফর কিপ
ব্রিটেন উইদিন ইউ, তাই তো? হুম। হ্যাঁ, ক্যামেরন। হুম, হুম। এবং যখন আর অন্য পক্ষ ক্যাম্পেনিং টু গেট আউট অফ ইউ, দুটো পক্ষ তো হবেই। কিন্তু তারা কি স্টেট মানি ব্যবহার করে সেটা করেছে কিনা? আমি বলি এখানে যেটা হয়েছে এখানে তো স্টেট মানির ব্যাপার না। সরকার এই ক্যাম্পেইনটা কে করবে? এই যে সরকার, এই সরকারটা কি একটা পলিটিক্যাল সরকার? না। এই সরকারটা কি একটা সংস্কার সরকার নয়? হুম। সংস্কার বান্ধব সরকার। সংস্কারটা কোথায় এসছে? ভোটে। সেটাকে কি সাপোর্ট করা সরকারের দায়িত্ব নয়? তাহলে কে এটাকে সাপোর্ট করবে? এই অরফ্যানটাকে কে সাপোর্ট করবে? তাহলে এই যে শত শত লোক, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, তাদের প্রতি আমাদের কি দায়বদ্ধতা থাকবে যে আমরা কোনো সংস্কার করব না? আমরা সংস্কারের পক্ষে কাজ করব না? তাহলে স্যার সেটা সিএসআর ফান্ড থেকে কেন? সেটা তাহলে তো স্টেট ফান্ড থেকেই আসা উচিত ছিল। সিএসআর ফান্ড তো স্যার কি? সিএসআর ফান্ড গরিবকে তো আপনারা প্রাইভেট ব্যাংকগুলোকে জনকল্যাণে ব্যয় করা। সংস্কার হচ্ছে জনকল্যাণের মুখ্য উদ্দেশ্য। কিন্তু এটা তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, যেমন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আপনার সুজনকে দিতে বললেন ব্যাংকগুলোকে, সেটা কিভাবে? তারা একটা ক্যাম্পেইন করবে ফর ভোট, এটাই, আর কিছু না। তো তাহলে প্রাইভেট ব্যাংকগুলো কেন তাদের সিএসআর থেকে শেষ পর্যন্ত খরচ করতে পারলো না? আপনারা তো চেয়েছিলেন কিন্তু তারা দিতে পারেনি। আমরা সেইভাবে বলিনি, আমরা বলছি যদি পারেন আপনারা দেবেন, না পারলে কিছু করার নেই। আমাদের কাছে চেয়েছিল 20 কোটি, আমরা দিয়েছিলাম মনে হয় 1.5 থেকে 2 কোটি টাকার মতো বাংলাদেশ ব্যাংক থেকে। 1 কোটি টাকা দিয়েছিলেন। এরকম তো কিছু একটা দেওয়া হয়েছিল, খুবই ক্ষুদ্র পরিমাণ দেওয়া হয়েছিল। আরও আমার আফসোস আরও দিতে পারিনি, আরও দেওয়া উচিত ছিল। এখনো কি সেটা মনে হয় স্যার? কষ্টটা অনেক বৃহত্তর, ইলেকশনের পরে কষ্টটা অনেক বৃহত্তর কজ। এটার জন্যই এতগুলো মানুষ জীবন দিয়েছে সংস্কার। কিন্তু ইলেকশনের পরে সেই সংস্কারকে যদি আমরা 2 পয়সা খরচ না করতে পারি, সেই সংস্কার আসলে হয়েছে কি? সেই সংস্কার তো জনগণ তো রায় দিয়েছে। এখন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের পলিটিক্যাল প্রসেসের। জনগণের রায়কে তো বাতিল করা যাবে না। ব্রেক্সিট 1 ভোটে জিতেছিল 1%, এবং সেটা কিন্তু ওই সরকারই, যে সরকার এটার এগেনস্টে কাজ করেছে তারা বাস্তবায়ন করেছে। আর আমরা এখানে 75%, 76% ভোটে রায় দিয়েছে জনগণ। আমরা কেন বাস্তবায়ন করবো না? করাটা উচিত নয়, ম্যান্ডেটেড ইট ইজ। এটা তো কনস্টিটিউশনের উপরে গণভোট, জনগণের রায়। সভরেন্টি কার? জনগণের কাছে না? সেই জনগণ ভোট দিয়েছে, বলেছে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। এটা কিন্তু চ্যালেঞ্জ করার কিছু নাই। যদিও হ্যাঁ ভোট নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, এটা তো জনগণের রায় হয়ে গেছে। তো এখন বাস্তবায়নটাই আমরা দেখতে চাই। হ্যাঁ, যেই জনগণের রায়, তারপরে যেটাকে আপনি বলছেন যে এটি আসলে সরকারেরই করা উচিত ছিল, কিন্তু তাহলে ইলেকশন কমিশন কিন্তু আবার ওই সময় তারা বলল ইন্ডিপেন্ডেন্ট বডি। হ্যাঁ, তারা কিন্তু বলল যে হ্যাঁ ভোট ইয়েস অর নো কোনো ক্যাম্পেইন কোনো সরকারি দল বা মানে সরকারি সংস্থা বা কেউ করতে পারবে না, এটাকে ইলিগাল বলল। সেটার সঙ্গে আপনি কিভাবে বলবেন স্যার? আমি মনে করি যে ইলেকশন কমিশন যে স্টেটমেন্ট দিয়েছে সেটা তারা দিতেই পারে, কিন্তু সরকার তার নৈতিক অবস্থান থেকেই এইটা করেছে। সরকারের কাছ থেকেই কিন্তু নির্দেশিত হয়ে এটা করা হয়েছে। আমি মনে করি যে সরকার সেই নৈতিক অবস্থানটা থাকা উচিত ছিল এবং আজ ছিল, সেটা রাইট পলিসি ছিল। কারণ কাউকে না কাউকে তো এটার পক্ষে ক্যাম্পেইন করতে হবে। হু উইল ডু দ্যাট ইফ নট দ্য গভর্নমেন্ট? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি শেষ করি এটা দিয়ে, মানে একটু জানতে চাই যে আমি জাস্ট এটুকুই বলবো, আমরা কি সংস্কার চাই না চাই না? সংস্কার তো আমরা সবাই চাই। সরকার তো সংস্কারের জন্যই আসছিল, তাই না? তো সরকার সংস্কারকে সমর্থন করার জন্য ক্যাম্পেইন করবে, 2 পয়সা খরচ করবে, অসুবিধাটা কি? কোনো অসুবিধা দেখি না। তো সেটার সঙ্গে স্যার আমি জাস্ট, এবং সংস্কারের জন্যই তো বিপ্লবটা হয়েছে। বিপ্লবটা তো এমনি হয় নাই, সংস্কারবিহীন বিপ্লব তো এটা ছিল না। তাহলে যখন আওয়ামী লীগের সময়ে যখন তারা এই ক্যাম্পেইনগুলোর জন্য এরকমই তারা বিভিন্ন পলিটিক্যাল ক্যাম্পেইনে তারাও তো সেটাকে জাস্টিফাই করতো। তুলনা করবেন না, ওটা পিওরলি ফটো সেশন ছিল। প্রাইম মিনিস্টার ওখানে যেয়ে ওনাকে চেক দেওয়া হয়তো, ফটো তোলা হয়তো, পত্রিকাতে দেওয়া হয়তো। এবং
আমার মনে আছে আমি যখন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি অপোজ করছিলাম, কিন্তু আমাকে বলা হলো যে এটা করে অপোজ করে লাভ হবে না, ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো 1 বছরে নির্দেশিত হয়ে 24 কোটি টাকা দিতে হয়েছিল, 24 কোটি একটা ব্যাংক থেকে। তাহলে কতগুলো ব্যাংক? সব ব্যাংক থেকে সমান না। তাহলে সেই সময়কে আপনার ওই টাকা কি হলো, সেই ইনভেস্টিগেশনও তো এই ইন্টারিম ছিল। গভর্নমেন্টের সময় করা হলো উচিত না। ছিল, সরকার কত কিছু করবে আমি জানি না, বাট উচিত ছিল। আমরা যদি আসি, আমরা তো সরকার তো অলরেডি রায় দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে, আর এইসব করে কি লাভ হবে? তো আর টাকার তসরুপের জন্য হয়তো 10 বছরের জেল দিবেন, তাতে কি লাভ? ওনার তো ফাঁসির অর্ডারই হয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আসলে ব্যাংকিং সেক্টর এখন কি অবস্থায় আছে তার এবং কিভাবে আসলে এটাকে পলিটিক্যাল প্রভাব মুক্ত করা সম্ভব, সেই বিষয়গুলোই আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।